দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 717তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে প্রবাসী মুখ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সর্ববামে আছেন রাহিদ এজাজ, প্রথম আলোর কূটনৈতিক বিশ্লেষক এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আবার বাম পাশে আছেন যুক্তরাজ্য প্রবাসী কাজী শফিকুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা বুঝতে পারছেন যে যুক্তরাজ্য এবং ইউরোপের শ্রমবাজার অভিবাসীদের নিয়ে কথা বলবো। সেখানে আমাদের অভিবাসীরা কেমন আছেন, তাদের আরও কী কী সুবিধা হতে পারে এবং কীভাবে আমাদের অভিবাসীরা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমেই কাজী শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে যুক্তরাজ্য প্রবাসীরা সার্বিকভাবে কেমন আছে এখন? এখন মোটামুটি আগের তুলনায় একটু ভালোর দিকেই যাচ্ছে, কারণ মধ্যে এদের ইউরোপ থেকে বিচ্যুত হয়েছে, এই জন্য আগের থেকে এখন একটু সময় নিয়ে একটু বেটারের দিকে। তবে স্টুডেন্টও বেশ ভালো, ইসলামিক স্টাডি বেশ চমৎকার এই জায়গায়, এবং আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং আপনার এই কারি ইন্ডাস্ট্রিতে যারা যায় তারা বেশ মোটামুটি। আমি আপনাকে পরে জিজ্ঞেস করবো শিক্ষার্থীদের কথা, যেটা আপনি বলছেন যে শিক্ষার্থীরা, আমরা তো দেখলাম যে মানে যারা শিক্ষার্থীদের কাজের অভাব, অর্থাৎ পার্ট টাইম জব করতে, তারা পার্ট টাইম জব করতে পারছে না, অনেকেই পড়াশোনার খরচ তুলতে পারছে না, নানান ধরনের অসুবিধার মধ্যে ছিল, এরকম শুনছিলাম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো প্রপারলি ওয়েল জব নিয়ে না গেছে, যাদের স্কুলেরও সমস্যা আছে, ভার্সিটির সমস্যা আছে, তাদের কিছু সমস্যা টাইম মেনটেন করতে পারে নাই। ওরা যে টাইমে ভার্সিটি করে বাকি অফ টাইমে যে কাজে যাবে, জবে যাবে, জবটা ওই টাইম মতন ম্যানেজ হয় না, দিকে তাদের কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, রাহিদ, আপনার কাছে জানতে চাইবো, আমরা যুক্তরাজ্য প্রসঙ্গে আপনার কাছে পরে আসবো। তার আগে আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো নতুন বাজার খুঁজতে চাই, নতুন বাজার খোঁজার কথা বহুদিন ধরেই বলা হচ্ছে। তো ইউরোপ সেক্ষেত্রে একটা নতুন বাজার হয়ে উঠতে পারতো, এবং আমরা দেখলাম যে কয়েক বছর আগে থেকে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে আমরা লোক পাঠানো শুরু করলাম, কিন্তু সেটা আসলে আশানুরূপ হলো না, বা সেটা আমরা যতটা সফল মনে করছিলাম সেটা হলো না। কারণটা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে কথাটা বলছিলেন যে আমরা বিকল্প, আমাদের যে জনশক্তি বা বৈদেশিক কর্মসংস্থান যেভাবে অভিহিত করি না কেন, যে বাইরের বাজারটা, সেটা মূলত মধ্যপ্রাচ্য এবং আরও পরিষ্কার করে বললে জিসিসি বা সৌদি আরব সহ কয়েকটি দেশ কেন্দ্রিক। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, দেখছিলাম এই অনুষ্ঠানে আসার আগে, 22 সালে দেখেন, 22 সালে আমাদের কর্মী গেছে 11 লাখ, 23 সালে সেটা হয়ে গেছিল 13 লাখ, আর গত বছর তার মানে 24-এ সেটা নেমে আসছে 10 লাখ, অর্থাৎ 11, 13, 10, মানে এই যে উঠানামা করছে। কিন্তু আমরা যদি গত এক বছরের পরিসংখ্যান দেখি, আমাদের ধরেন কর্মী পাঠানো কমে গেছে। আবার এই ভাই যে দেশে থাকেন, যুক্তরাজ্য সহ অনেক জায়গায়, আমাদের যদি বলি সংখ্যায় কমে গেছে, কিন্তু রেমিটেন্সের দিকে সেটা ইতিবাচক একটা ধারা বজায় আছে। তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন ওটা সেটাতে আসার আগে ওই কনটেক্সটটা বলছিলাম যে আপনি রোমানিয়ার কথা বলছেন, শুধু রোমানিয়া না বা পূর্ব ইউরোপ। আপনি যখন রোমানিয়ার কথা বলেন, আমি তখন আপনাকে ট্যালেন্ট পার্টনারশিপ বলে ইউরোপিয়ান ইউনিয়নের যে 4টা দেশে আপনার 24 থেকে 27-এ যে একটা প্রোগ্রাম হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। তো সেই ট্যালেন্ট পার্টনারশিপের কথা যদি আপনাকে বলি, দেখেন আইএলও, ইউ এবং বাংলাদেশ মিলে 2024 থেকে 27-এর জন্য এই যে ট্যালেন্ট পার্টনারশিপ, এবং সেখানে দেশি যে কয়টা 5টা দেশ আছে, সেখানে বাংলাদেশও ছিল, পাকিস্তান সহ। আর 4টা দেশের মধ্যে দেখুন ইটালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছেন বিকল্প বাজার, এই বিকল্পটাকে কিন্তু আপনি আমাদের যে চিরাচরিত বাজার মিডল ইস্ট, সেটার সাথে তুলনা করতে পারবেন না। কেন পারবেন না? মিডল ইস্টে যে ধরনের অড জবে আমরা যাই, আনস্কিল বা সর্বোচ্চ সেমি স্কিল, এখানে কিন্তু মোর স্পেশালাইজড জব। এখানে কিন্তু আপনার সেক্টর ওয়াইজ যদি এক্সপার্টিস না থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন না। এই জায়গাগুলোতে ইনক্লুডিং রোমানিয়া সংখ্যায় কম যাবে, কিন্তু রেমিটেন্সটা আপনার বেশি আসবে। তো কাজেই এই যে আমি যে বিকল্প বাজারের কথা বলছি, আর এটা বলাই বাহুল্য, আমরা সবসময় রাজনৈতিক সরকারগুলোর অন্যান্য অনেকগুলো ফাঁকা বলি সর্বস্ব প্রতিশ্রুতির মতো বৈদেশিক কর্মসংস্থানে ছিল। তারা নাম্বারটা বলতো 10 লাখ পাঠাবো, 15 লাখ পাঠাবো। এখন 10 লাখ পাঠানোতে হলো না, লোকগুলো ঠিকমতো কাজ করতে পারছে কিনা, সেখানকার সোসাইটিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে কিনা, এবং তাদের কন্ট্রিবিউশনের কারণে আরও বাংলাদেশি কর্মীর জন্য কর্মসংস্থানের সুযোগ হবে কিনা, এইভাবে কিন্তু আমরা চিন্তা করি না। এখন আমি যে 4টা দেশের কথা বললাম, সেখানকার আরএমজি, শিপ বিল্ডিং, আইসিটি, ট্যুরিজম,
কেয়ার গিভার আছে, কনস্ট্রাকশন আছে, এগ্রিকালচার, তো এগুলো তো সবগুলো স্পেশালাইজড। আপনার নিশ্চয়ই দক্ষিণ কোরিয়াতে যে আমরা ইপিএস এর আন্ডারে লোক পাঠাই, সেখানে কিন্তু যে কোটা আছে কোটাগুলো আমরা পূরণ করতে পারি না। কেন পারি না? ভাষার জন্য, লাইফস্টাইলের জন্য। জাপানের কথা বলছেন আপনি, রোমানিয়া বলছেন, জাপানে কিন্তু একটা বড় বাজার, এইজিং পপুলেশন। তো ওভারঅল সব কিছুতে আমাদের একটা প্রস্তুতির ঘাটতি, প্লাস উনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যুক্তরাজ্যের পাশাপাশি হয়তো ওনার স্লট যখন আসবে উনি ইতালির কথাও বলবেন। ইতালি গত মে মাসে আমাদের সাথে একটা লিগ্যাল মাইগ্রেশনের এগ্রিমেন্ট সাইন করলো, তারপর ফ্লুসি ডিগ্রির আন্ডারে কৃষি শ্রমিক নেওয়ার কথা। কিন্তু এই যখন ইললিগ্যাল থেকে লিগ্যাল প্রসেসে আমরা যাচ্ছি, মোবিলিটি মাইগ্রেশনটা মোর স্ট্রাকচার হচ্ছে, অফিসিয়াল হচ্ছে, এই প্যারালালি কিন্তু আমাদের ইললিগ্যাল মাইগ্রেশনটা করছে না। সেটা মেডিটেরিয়ান বলুন, বলকান নেশনগুলো দিয়ে বলুন। তো সব মিলিয়ে হচ্ছে কি, একদিকে প্রস্তুতির অভাব, আরেকটা দিকে ভাবমূর্তির অভাব। এই নানানমুখী সংকটের কারণে আমাদের যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী কিন্তু আমরা বাজারটা সম্প্রসারণ করতে পারছি না, কিংবা বিকল্প বাজারগুলো খুঁজে বের করতে পারছি না। প্রস্তুতির অভাবের কথা আপনি বলছেন, সেটাও পরে আসবো। তবে রোমানিয়ার কথা যেটা স্পেসিফিক জিজ্ঞেস করলাম, সেটা নিয়ে তো অনেক আশা ছিল, কিন্তু আমরা যেটা শুনতে পাই যে অনিয়মের কথাও কিন্তু দেখছি আমরা, গণমাধ্যমে অনিয়মও দেখছি, তাই না? আমরা আশার কথা শুনেছি, সেখানে ম্যানিপুলেশনের কথা বলা হচ্ছে। ধরা যাক ইতালির কথাটা একটু প্রাসঙ্গিকভাবে রোমানিয়ার সাথে নিয়ে আসি। ইতালিয়ার যে লং পাইলিং, কেউ 40,000 বলে, কেউ 60,000 ভিসা পেন্ডিং বলে, এবং আমার তথ্য অনুযায়ী আমি যতটা জেনেছি 40,000-এর মধ্যে 8,000 সামথিং, অর্থাৎ 9,000-এর মতো তারা ভিসা দিয়েছে, বাকিগুলো ফেরত পাঠিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন কেন ফেরত পাঠানো? এই যে ফেরত পাঠানো, এই কাগজগুলো প্রত্যেকটা কাগজে বা অ্যাপ্লিকেশনে ঝামেলা আছে, এবং বলা হচ্ছে যে কাগজগুলো সাবমিট করা আছে প্রত্যেকটা কাগজে তথ্য গোপন করা হয়েছে বা তথ্য জাল করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তো আপনি এভাবে যদি ফলস অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাহলে তো আপনি ভিসা পাবেন না। আবার দেখুন, এই যে বাজার উন্মুক্ত হওয়ার কথা বলে কিন্তু কি হয়, এই সেটা টেলিভিশন হোক, পত্রিকায় হোক, অনলাইনে হয়, যখন বিজ্ঞাপন দেওয়া হয়, এগুলোকে পুঁজি করে লোকজন কিন্তু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। তো সব মিলিয়ে এই যে ভিসা যে বাতিল হলো, বাতিল হওয়ার জন্য তো দায় আছে আমাদের, এই দায়িত্ব তো আমরা অস্বীকার করতে পারি না। যখনই ইতালি এরকম একটা সুযোগ দিল যে সেখানে কৃষি শ্রমিক নেবে এবং যাওয়া যাবে, তো যাদের ভিসা বাতিল বা কাগজপত্র ডকুমেন্ট, ফেক ডকুমেন্ট দিল, এটাকে আমরা কোনোভাবে ট্যাকেল করতে পারতাম না, বা আমাদের না, এটা যে আমরা ট্যাকেল করতে পারলাম না, ব্যর্থতা যদি আপনি বাংলাদেশের দিকে বলেন, আমি সবসময় বলি এটা তো টু ওয়ে ট্রাফিকের মতো। আপনি বাংলাদেশের লোকজন বিদেশ যেতে মরিয়া, এবং বা অন্যভাবে বললে যে ভাগ্য বদল করতে চায়, দেশে কর্মসংস্থানের সুযোগ বা না থাকুক, আমরা যারা যাচ্ছে, আমরা এই যে ভূমধ্যসাগরে যারা যায়, তারা কিন্তু জীবনটা শুধু বাজি করে না, সর্বস্ব, পরিবারের সর্বস্ব খুঁয়ে যায়, কেউ ধার দেনা করে যায়, এবং যারা যেই পরিবারগুলো ধরেন পরিবারের সন্তান বা পরিবারের সদস্য পানিতে ডুবে মারা গেলেন, তাদের কথা, আর যারা বেঁচে থাকেন তাদের পরিণতিকে আরও ভয়াবহ হয়। এখন আপনি বাংলাদেশের যেমন প্রবলেম আছে, যে অ্যাপ্লিকেশনের ফ্লস বলেন, দালাল বলেন, এই অসাধু ব্যবসায়ীদের প্রতারণা বলেন, পাশাপাশি আমি ইতালির দিকেও নজর দিতে বলবো। তাদের সিস্টেমে এমন কোনো কিছু আছে, এই ম্যানিপুলেশনগুলো হয়। এবং আমার যতটা খবর আমি জেনেছি, অতীতে খোদ এমবেসি এবং তাদের এন্ডে যারা কাজ করেন, তাদের মধ্যে অসাধু একটা চক্র ছিল, কারো কারো বিরুদ্ধে শাস্তিও দেওয়া হয়েছে। কাজে এই কাজটা করতে হলে শুধু বাংলাদেশের এন্ডের প্রবলেম হচ্ছে, এই দায় চাপিয়েও কিন্তু চলবে না, তাদের ওই সিস্টেমটাতেও কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। নিশ্চয়ই আপনার আমার মনে আছে যে এরা সড়কে অবরোধ করেছে, সেটা গুলশানে এমবেসির সামনে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দীর্ঘদিন ধরে তারা করেছে, এবং এখনও শোনা যায় যে পেন্ডিং যে ভিসা বা পেন্ডিং অ্যাপ্লিকেশনের, এগুলোর দোহাই দিয়ে মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়। তো এই আপনি যখন বিকল্প খোঁজার কথা বলবো, আমি অবশ্যই বিকল্প খোঁজার পক্ষে, কিন্তু পাশাপাশি আমার যে বিদ্যমান বাজারটা আছে, সেটি যেন সুসংহত থাকে, নিয়মতান্ত্রিক হয়, সুশৃঙ্খল হয়, সেটাতে মনোযোগ দেওয়া বোধহয় জরুরি নতুন বাজার খোঁজার পাশাপাশি। কাজী শফিকুল ইসলাম, আপনি কারি শিল্পের কথা বলছেন, এবং আমরাও জানি যে যুক্তরাজ্যে কারি শিল্পে বাংলাদেশের বৃহৎ একটা জনগোষ্ঠী জড়িত রয়েছে। করোনার পরপর, ব্রেক্সিটের পরপর আমরা দেখেছিলাম যে তাদের অবস্থা কিছুটা খারাপ তুলনামূলক হয়েছিল। এখন কারি শিল্পে যারা জড়িত তাদের কি চেঞ্জ হয়েছে? করোনা তো প্রায় 2 ইয়ার, 3 ইয়ার চলে গেছে, এখন একটু চেঞ্জ হয়েছে ভালোর দিকে। তবে এই জায়গা থেকে যে ভাই বললো যে আসলে এখান থেকে কিছু প্র্যাকটিক্যালি শেখা যাওয়ার দরকার, এই জায়গায় কারি থেকে এই জায়গায় কিছু ট্রেনিং নিয়ে যাওয়ার দরকার।
শুধু খালি হাতে একদমই কেউ কাজ জানে না, যারা যায় তাদের তো অনেক সমস্যা হয়। অনেকে কিছু ডকুমেন্ট এলোমেলো বানায় যায় যে আমি কারির মেন ওস্তাদ, এরকম কিছু ভালো কাজ জানি, কিন্তু রিয়েলি তো তারা কাজ জানে না। অনেকেই কাজ শিখে যাওয়া ভালো, বেটার এন দিকে। তাহলে রিয়েলি কাজ আছে, কারি শিল্পে বেশ অগ্রযাত্রা বাংলাদেশের ভালোর দিকে যাচ্ছে। এই যে আমরা, আপনিও বলছিলেন যে আমাদের প্রস্তুতির অভাব থাকে, সেটা কর্তৃপক্ষের থাকে, আবার আমরা যাদেরকে পাঠাই বা যারা যাচ্ছি তারাও কিন্তু যেন তেন প্রকারে যেতে পারলেই বেঁচে দেয়, সঠিক ট্রেনিংটা হয় না। আমরা বিকল্প বাজারের কথা বলছি, ইউরোপের বাজার ধরার কথা বলছি, কিন্তু আমরা সেই প্রস্তুতি নিতে কতখানি তৎপর, যে ইউরোপের বাজার ধরার ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি। আমি আপনি তো যা করি হয়তো রিপোর্টারের জায়গা থেকে থিওরিটিক্যাল, উনি প্র্যাকটিক্যাল জায়গা থেকে বললেন। উনি লন্ডনে থাকেন, এই যে কথাটা ওনার মুখে, এই মানে আমি একটু ঘুরিয়ে বলতে চাচ্ছিলাম যে কারি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন। এখন কারি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, এই জন্য সার্টিফিকেশন ওয়ান অফ দ্য প্রিকন্ডিশন। খুব ভালো কথা, উনি সার্টিফিকেটটা নিলেন। এখন কোন প্রক্রিয়ায় তাকে সার্টিফিকেটটা দেওয়া হয়, তার প্র্যাকটিক্যাল নো হাউ আছে কিনা, তার হাতে কলমে সেই শিক্ষা আছে কিনা। এই কারি ইন্ডাস্ট্রি তো আপনি ঢাকা শহরে স্ট্রিট ফুড বা এটা দিয়ে তো নিশ্চয়ই ওখানে আপনি সার্ভাইভ করতে পারবেন না। ওখানে এই কারি ইন্ডাস্ট্রি কিন্তু আজকে কালকে গড়ে ওঠেনি, যুগ যুগ ধরে সেটা বিকশিত হয়েছে। সেটা সাউথ এশিয়ান কারি, যদিও আমরা কারি ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশের কৃতিত্বের কথা বলি, সেখানে ইন্ডিয়া পাকিস্তানও আছে। তো ওই রকম একটা কম্পিটিটিং অ্যাডভান্স স্টেজে আপনাকে কম্পিট করতে হলে ওই রকম মিনিমাম প্রিকন্ডিশনগুলো লাগবে। আমি যে ইন্ডাস্ট্রিগুলোর কথা আপনাকে বলছি, দেখুন আমরা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ভালো করছি, খুব ভালো কথা। নিশ্চয়ই সেখানে মিড লেভেলে বা যারা একদম কর্মী হিসেবে যারা কাজ করেন এবং যাদের এক্সপার্টিস আছে তারা সেখানে যেতে পারেন। কারণ এখানে ধরেন আমাদের অনেক কাজ ম্যানুয়াল, তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স এবং মেকানিক্যাল কাজগুলোর সাথে। তারপরে আইসিটি বলেন, ট্যুরিজম বলেন, ট্যুরিজম বলে মানে টিপিক্যাল ট্যুরিস্ট গাইড না। ট্যুরিজম, আমি যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে বলি, সেটা অনেক ওয়াইডেন। তো ওই বাজারের সাথে এখন ধরেন রোমানিয়ায় ট্যুরিজম যেভাবে চলে, নিশ্চয়ই ইউকে ট্যুরিজমের সাথে ইস্ট আর ওয়েস্টের মতো তো অনেক ফারাক আছে। তার কালচার আলাদা, ভাষা আলাদা, অ্যাপ্রোচ আলাদা। তো আপনাকে যেই বাজার, যেই ব্যবসা, সেই ব্যবসার উপযোগী করে আপনার মানুষগুলোকে তৈরি করতে হবে। আবার ফিরে আসি দক্ষিণ কোরিয়ায়। ইপিএস দক্ষিণ কোরিয়া আমরা দীর্ঘদিন ধরে পাঠাই, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা কোপ করতে পারি না। আপনি বলতে পারেন যে আমরা বছরের পর বছর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য এমওইউ হচ্ছে, কাজ হচ্ছে, এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে, সেটি আসলে আমার চাহিদা, আমার সামর্থ্য এবং যেই বাজারে লোকগুলো পাঠায় তার সাথে ম্যাচ করছে কিনা। এখানে তো কোথাও না কোথাও একটা ঘাটতি আছে। আপনার খুব ভালো কথা, জাপানে এজিং পপুলেশন, জাপানে লোক পাঠাতে চান। এখনও জাপানের যে ভাষা, জাপানের যে আপনার জীবনাচার, তার খাদ্যাভ্যাস, সবগুলোর সাথেই কিন্তু আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। সেই অ্যাডাপ্টেশনের মধ্যে গিয়ে যদি আপনি লোকগুলাকে না পাঠান, তাহলে তো সেটা ব্যাকল্যাশ হবে এবং সেই বাজারটা সাস্টেইন করবে না। এখন ধরেন যুক্তরাজ্য একরকম যেই রকম বাজার এবং যেই পরিমাণ রেমিটেন্স আপনার আসবে, রোমানিয়াতে নিশ্চয়ই সেটা হবে না, জার্মানিতে সেটা হবে না। আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা করে লোকগুলো পাঠাতে হবে। এবং যতক্ষণ না পাঠাচ্ছেন, ওনার ওই পুরনো কথাটাই ফিরে আসি, আপনি শুধু কাগজে কলমে সার্টিফিকেট দিলে হবে না, তাকে ওই বাজারে টিকে থাকতে হলে কর্মদক্ষ করে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার বাজার সাস্টেইন হবে না। ছিলেন আপনি যেহেতু দীর্ঘদিন লন্ডনে থাকেন, প্রায় 30 বছরের মতো আপনি সেখানে আছেন, তো ইউরোপের বাজার সম্পর্কে আপনি জানেন। যুক্তরাজ্যের বাইরে যেমন ইটালির কথা আপনি বলছিলেন, সেখানে কি ধরনের অনিয়মিত আপনি বলছিলেন যে লোকজন দেওয়ার ক্ষেত্রে? সত্যি বলতে আমি ইটালি দীর্ঘ 23 বছর ছিলাম ইটালি, বাকি লাস্ট 7 ইয়ার ছিলাম আমি লন্ডনে। ইটালির বাজারে আসলে এই বাংলাদেশ তো যে কাগজগুলো আসে ইটালি থেকে, স্পন্সার ফ্লুস যেটা বলে নূল্যাবস্থা, সেই জায়গায় যে বাংলাদেশে তো এক্সপিরিয়েন্সে যে ডকুমেন্টগুলো দেয়, এটা আসলে সত্যি বলতে রিয়েল কিছুই না। এরা প্র্যাকটিক্যালি কাজ করে গেলে আমাদের জনগণের জন্যই বেটার। এরা কাজ শিক্ষা ডকুমেন্ট নেওয়া, এটা সবচেয়ে উত্তম। তাইলে তার জন্য লং টাইমে লাইফ বেটার। আর এইভাবে ডকুমেন্ট হাতে বানায় ডকুমেন্ট নিলে অনেক কোম্পানি ডকুমেন্টগুলো ইজিলি দিয়ে দিয়েছে, এটা আমাদের জন্য লং টাইমে খুবই ক্ষতিকর। অর্থাৎ ইটালির কোম্পানিগুলো কি ওই ফেক ডকুমেন্টগুলো দিচ্ছে? ইটালির ডকুমেন্টগুলো ঠিক আছে, বাংলাদেশে যারা এক্সপিরিয়েন্স ডকুমেন্টগুলো দিতেছে, যে এই লোকটা এই কাজটা জানে, আসলে রিয়েলে সে প্র্যাকটিক্যাল ওই কাজটা সে জানে না। আচ্ছা, সেম এই ইংল্যান্ডের ইউকেতে কারি ইন্ডাস্ট্রিতে একই থিং, অনেক তারা কারি ইন্ডাস্ট্রির ডকুমেন্ট নিয়ে যেতেছে, প্র্যাকটিক্যালি সেই কুক বা পাকের এই বিষয়গুলো সে তার নলেজে নাই। এই বিষয়গুলো আমাদের আসলেই নজর দেওয়া দরকার। আমাদের দেশের সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক,
বা সরকার না পারলে বেসরকারি কিছু প্রতিষ্ঠান ওপেন হইলে তারা রিয়েলি যদি তাকে 3 মাস ট্রেনিং দেয়, সে রিয়েলি ইউরোপে সার্ভাইভ করতে পারবে এবং খুব ভালো লাইফ লিড করতে পারবে। এটা আমাদের জন্য খুবই দরকার। রাইজের যে ফেক ডকুমেন্টের কথা আসলে, এবং আপনিও বলছিলেন ইটালি সহ অন্যান্য দেশে যে দিচ্ছে, তো এইটা তো আমাদের বিএমইটি তো যারা যায় দেশের বাইরে যায় তারা তো চেক করে দেয়, বা তারা একটা সেখান থেকে এক ধরনের একটা অনুমোদন দেয়, একটা সার্টিফিকেট বা সনদ নিয়ে যাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে 3 দিন 7 দিন। এখন যেই লোকটা ইতালির ধরেন একটা হসপিটালিটি সেক্টর বা ট্যুরিজমে কাজ করবে, সে আমার এখান থেকে 3 দিন 7 দিনে তার সার্টিফিকেশন বা ওই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট কিনা, প্রথম এবং প্রধান আমি বলি। ধরেন 7 দিন না 15 দিনে করুক, এখন ইটালির হসপিটালিটি বা ট্যুরিজম সেক্টরে কাজ করার জন্য ওই 7 বা 15 দিনের ট্রেনিংটা উপযুক্ত কিনা, আমি এখানে আমার প্রশ্ন আছে। তারপর তো সার্টিফিকেট। তো আমরা জানি আপনি বিএমইটির কথা বললেন, বা যে কোনো জায়গায় বিএমইটি কেন, আপনি ধরেন অন্যান্য টিচার্স ট্রেনিং হতে পারে, বা প্রাইভেট সেক্টরেও এখন অনেকগুলো এই ধরনের জবের ট্রেনিং হয়। এখন আপনি তো পুরো প্রসেস, উনি যেটা কথাটা বললেন না, যে ইতালি থেকে ধরেন ভিসাটা, কাজের নিয়োগপত্রটা ঠিক মতো আসলো, কিন্তু যেটা বাংলাদেশের নামার পরে যে লোকগুলো এই কাজগুলোর সাথে যুক্ত, তারা ধরেন এই ম্যানিপুলেশনটা করছে। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লোকজন ম্যানিপুলেশন করছে, ওই এন্ডে যারা আছে তাদেরও তো অজানা থাকার কথা না। কাজে আমি মনে করি সমস্যাটা 2 এন্ডেই আছে। এখন আপনি যদি টাকা দিলেই এ ধরনের সার্টিফিকেট পাওয়া যায়, কারণ তারা তো হচ্ছে অনেকটা খালাস টাইপের। লোকগুলোকে আমি প্লেনে উঠাই দিব, আমি কাগজটা পেলাম, সাবমিট করলাম, নিয়ে পরে সে ওখানে কাজ করলো বা না করলো সেটা আমার কোনো দায় নেই, কেউ কিন্তু দায়িত্ব নেয় না, এবং আলটিমেটলি সাফার করে সাধারণ মানুষ। এই যে কথাটা আমি বলছি, ইতালিতে আমি যদি একটা ফিগার আপনাকে দেখায়, দেখেন 2025-এ যদি আমরা দেখি, আমি উনি যে দুটা দেশে কাজ করে, আমি একটা ফিগারে দেখছি আপনার ইতালিতে 1 বিলিয়নের মতো আপনার রেমিটেন্স আসছে ইতালি থেকে এক বছরে 2025-এর ফিসকালে। আবার যদি ধরেন ইতালির ফিগারটা আমি দেখাই, ইতালির মাইগ্রেশন ধরেন 2020 থেকে 2024 হয়েছে 27,536 লিগ্যালি, আমি লিগ্যাল মাইগ্রেশন। এই 27,536-এর মধ্যে শুধু 2023 সালে হচ্ছে 16,800, তার মানে 17,000 অলমোস্ট একটা বছরে। তো এক বছরে গেলে ইতালি থেকে একজন কর্মী যে রেমিটেন্সটা পাঠায়, সেটা মিডল ইস্টের অন্য কোনো ডেস্টিনেশনের সমান তো না। নিশ্চয়ই সেই রকম কাজ, এবং লিগ্যালি যাচ্ছেন, লিগ্যালি থাকছেন, আপনি সেখানে কম্পিট করে সেই বাজারে টিকে থাকছেন। তো এই যে আপনি সিস্টেমগুলোকে ভাঙার কথা বলছেন, এটা ভাঙতে হলে আপনার 2 এন্ডে কাজ করা দরকার। এবং আমি বা আমরা যে লোকগুলোকে পাঠাচ্ছি, যে সার্টিফিকেটটা দিচ্ছি, সেই সার্টিফিকেশন যদি প্রপার না হয়, তাহলে আপনি যতই বলে আওড়ান যে আমি রোমানিয়া বাজার খুঁজছি, বলকানে বাজার পাবো, অন্যান্য জায়গায় বাজার পাবো, বাজার আপনি পাবেন, কিন্তু বাজার আপনি ধরে রাখতে পারবেন না। আবার যদি আমি ট্যালেন্ট পার্টনারশিপের একটু আগেই বললাম, আমি অবশ্যই ট্যালেন্ট পার্টনারশিপের পক্ষে, কিন্তু আমার তো 4টা দেশে 3,000, 3 বছরে 3,000 বা 1 বছরে 3,000, এটা দিয়ে তো চলবে না। আমি যখন ইতালির একটা হিসাব দিলাম 17,000 1 বছরে গেছে। এটা ধরেন একটা মডেল, এই মডেলে আইএলও, ইউ এবং বাংলাদেশের সাথে কাজ করছে, এবং তারা ট্রেনিং দিবে, তারা স্কিল ডেভেলপ করবে। তো ওই মডেল নিয়েই তো আমার প্রাইভেট সেক্টর এগিয়ে আসতে পারে, যে আমরা ঠিক আছে একটা ট্যালেন্ট পার্টনারশিপের 4টা দেশ পাইলট কান্ট্রি হিসেবে শুরু হলো, 3টা বা 4টা ট্রেডে হলো। এটা যদি সাকসেসফুল হয়, তাহলে সেই মডেলকে তো আপনি অ্যাডাপ্ট করে আপনার অন্য দেশের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। আপনি প্রাইভেট সেক্টর কথা বলছেন, মানে কিভাবে প্রাইভেট সেক্টর দেখুন, আপনি বোয়েসেল, আপনি বিএমইটির কথা বলছেন, বিএমইটি তো ক্লিয়ারেন্স, বিএমটি তো লোক পাঠায় না, সে ক্লিয়ারেন্স দেয়, প্রসিডিওরগুলো ঠিক করে। বোয়েসেল কি পরিমাণ লোক পাঠায়? খুবই মিগার, খুবই ইনসিগনিফিকেন্ট। লোক তো পাঠাচ্ছে প্রাইভেট সেক্টর। এখন সেই প্রাইভেট সেক্টরকে আপনি ইকুইপ করার পাশাপাশি তাকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। আপনি ধরেন আজকে মালয়েশিয়ায় যে বাজারটা এই অবস্থা হলো, বা আমরা বিশ্বের নানান প্রান্তে যে ম্যানিপুলেশনের কথা বলি, এইখানে তো ধরেন আনস্ক্রুপুলাস এই বিজনেস সিন্ডিকেটের সাথে প্রাইভেট সেক্টরে আছে। ব্যবসা তো প্রাইভেট সেক্টর করে, সরকার তো ব্যবসা করে না, এবং সরকারের ব্যবসা করার কথাও না, সে ফেসিলিটেট করবে। তো সেই জায়গায় আমি যেটা বলছি যে এই 3 বছরের যে ডাটা বললাম, 2022, 23, 24 উঠা পড়ার মধ্যে, তার মানে হলো ইন্ডিকেশনগুলো আছে এই বাজার, ট্রেডিশনাল বাজার আর আপনার থাকবে না।
আপনাকে অন্য বাজার খুঁজতে হবে। তো অন্য বাজার খুঁজতে হলে, অন্য বাজারে সার্ভাইভ করতে হলে আপনাকে নতুন নতুন পথ বের করতে হবে। বের যদি আপনি না করেন, এবং এই জন্যই আমি বলছি ট্যালেন্ট পার্টনারশিপের মতো একটা মডেলকে সাকসেসফুল করা, এবং সেই মডেল ধরে আমি অন্যান্য বাজার দেখতে পারি কিনা, কাজে লাগাতে পারি কিনা। ইউরোপের বাজার তো নিশ্চয়ই জিসিসির বাজারে কাজ করবে না, কিন্তু ইউরোপের বাজারে যদি কাজ করে সেটা রোমানিয়া অ্যাপ্লিকেবল হতে পারে, জাপানের ক্ষেত্রেও হতে পারে। সেই জিনিসগুলো দেখেন আপনার নিশ্চয় মনে আছে 111 সরকারের সময় তৎকালীন প্রবাসী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি খুব করে রাশিয়ার লোক পাঠানোর কথা বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে সাংবাদিক হিসেবে। 17-18 বছর হয়ে গেছে, রাশিয়ায় কি আদৌ লোক গেছে? নাকি রাশিয়ার লোক পাঠানোর কথা বলে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠে বাংলাদেশের এই ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোকে ছেড়ে দিচ্ছি লক্ষ লক্ষ টাকা, 1-2 লাখ টাকা না, 12, 14, 15 লাখ টাকা দিয়ে রাশিয়ার লোক গেছে, এখন অনেকেই জীবন দিতে, এখন অনেকেই এভাবে গেছে। কাজেই লোক পাঠালেই আপনার চলবে না, কোথায় পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন, কিভাবে পাঠাচ্ছেন, এবং লোকগুলো সেখানে গিয়ে টিকতে পারে কিনা সেটা নিশ্চিত করা হিসেবে রাষ্ট্রযন্ত্র যেমন দায়িত্ব আছে, এই ব্যবসার সাথে, ট্রেডের সাথে যারা কাজ করে তাদেরও একটা দায়িত্ব আছে। কাজী শফিকুল ইসলাম, আমরা শুনেছি যে যুক্তরাজ্যে কেয়ার গিভারদের খুব ডিমান্ড আছে, অর্থাৎ এইজিং পিপল যাদের, তাদের লুক আফটার করার জন্য, দেখাশোনা করার জন্য যারা কেয়ার গিভার, নার্স, এদের আছে। ইউরোপের অন্যান্য দেশেও এই চাহিদা আছে। তো বাংলাদেশিরা যদি সেই সুযোগটা নিতে চায় তাহলে কী ধরনের প্রস্তুতি? এগুলোর জন্য সবচেয়ে আমি ফার্স্ট অফ অল বলুন, ভালোভাবে ইংলিশ ভার্সন, ব্রিটিশ ইংলিশ ভার্সন বা ইউকে ইংলিশ ভার্সন ইংলিশ শেখার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সফলতা আসবে। চেষ্টা করলেই হবে। আর লন্ডনে সবচেয়ে ভালো হলো লেখাপড়ার মান খুব ভালো, আমাদের এশিয়ান বাচ্চাদের জন্য খুবই ভালো লন্ডনের লেখাপড়ার জন্য। আর লন্ডনের সবচেয়ে তার একটা ব্যয়বহুল জীবনযাত্রা অনেক ব্যয়বহুল, এই জন্য আমরা এই জায়গাতে নিয়ে ভালোভাবে ইংলিশ ট্রেনিং দিয়ে গেলে সে এটা সার্ভাইভ করতে হবে খুব সহজেই। যদি ভালো ইংলিশ জানে সে, তাহলে কাজের কোনো সমস্যা নাই, কেয়ার ভিসার জন্য বা অন্যান্য সাইডের কাজও তাকে ভালো ইংলিশ জানতে হবে। আপনি একে অপরের সাথে আপনার মত বিনিময় না করলে তো আপনি কোথাও জব পাবেন না। রাইদার, এই যে কাজী শফিকুল ইসলাম বলছিলেন যে ইংরেজি জানা দরকার, অর্থাৎ ওই কথাই আমরা আসি যে দেশে যাইতে চাইবে আসলে সেই দেশের ভাষা শেখা দরকার। কিন্তু আজ এত বছর হয়ে গেল আমাদের এই প্রবাসী খাতের আমরা কর্মী প্রেরণ করি, অভিবাসী প্রেরণ করি, কিন্তু এই দিকটায় খুব বেশি একটা নজর দিচ্ছেন। এবং আমাদের শিক্ষা কারিকুলাম যেটা, পড়াশোনার কারিকুলাম যেটা, সেখানেও কিন্তু এই ভাষা শেখার উপর, হ্যাঁ আমরা এত বছর ধরে ইংরেজি পড়ছি, তারপরেও কিন্তু সঠিকভাবে কেউই সেভাবে বলতে পারে না, বা মানে কর্মক্ষেত্রেও সেটা প্রয়োগ করতে পারে না। তো এই যে দুর্বলতা, এই জায়গাটা আসলে এই নজরদারির বাইরে কেন থাকছে এত বছর ধরে? না, নজরদারি দেখুন, এটা তো একটা হলিস্টিক ব্যাপার। যে আপনি বলছেন যে আমাদের এত বিকাশ হলো, এত বছরে 5 দশক চলে গেল, তাহলে আমাদের শিক্ষার এই অবস্থা। এবং উনি শফিক ভাই ইংরেজির কথা বলছেন, ইংরেজি এবং প্লাস ওনার সাথে অ্যাড করবো লাইফস্টাইল বা যেটা বারবার রিপিট করছে, যে দেশে যে লাইফস্টাইল সেটার সাথে আপনি কেয়ার গিভারের কথা বলছেন। তো কেয়ার গিভার হতে হলে তো তাকে অত্যন্ত আবেগ সংবেদনশীল হয়ে কাজটা করতে হবে। যেমন ধরুন, আপনার আমার কাছে 5 বছর আর 7 বছর আগে খুব অবাক ছিল। আমি আমার নিজের জীবন, আমার ঘটনা ঘটেছে, আমার মায়ের ক্ষেত্রে কেয়ার গিভার রেখেছিলাম শেষ দিকে। তো ঢাকায় কিন্তু এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, ইন্ডাস্ট্রি যে ডেভেলপ করেনি তা না। কিন্তু আপনি যে ভাষার কথা বলছেন, শুধু ভাষা করলেই তো হবে না। আপনি ওই যে ওনার ওই কার ইন্ডাস্ট্রি সার্টিফিকেটের মতো পুরোটা হলিস্টিকভাবে আমরা যেমন ঢেলে সাজানোর কথা বলি, তেমনি পাশাপাশি এই কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, সরকার বলেন, উচিত হলো বেসিক একটা মিনিমাম ভাষা, এই যে স্কোরের ক্ষেত্রে যে বাইরে যেতে হলে একটা কর্মীর মিনিমাম এইটুকু ভাষাগত যোগ্যতা লাগবে ইংরেজিতে, এইটুকু তার সেই সুনির্দিষ্ট দেশের জীবনাচার সম্পর্কে তার ধারণা থাকতে হবে, কিংবা তার প্রশিক্ষণ থাকতে হবে। এইরকম স্কোর বেস একটা সিস্টেম কিন্তু ডেভেলপ করা দরকার। সেটা যদি আপনি না করেন, অ্যাডহক বেসিসে করেন, শুধু টিচার্স ট্রেনিং করে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনি ধরেন 1 মাস 2 মাসের ট্রেনিং দেন, সেইটাই কিন্তু যথেষ্ট না।
অর্থাৎ একদম গোড়া থেকেই তো আসলে শুরু করা গোড়া দরকার। থেকে শুরু করা দরকার। এই জন্য আমি মনে করি সেটা ইংরেজি ভাষা বলুন, তার জীবন আচার বলুন, প্রত্যেকটা জায়গায় তাকে ট্রেনিং দিয়ে পাঠানো উচিত। কাজী শফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনি প্রথমে ইটালি ছিলেন, তারপরে লন্ডন গেলেন। আমরা দেখি যে পূর্ব ইউরোপে যখন আমরা লোক পাঠানো শুরু করলাম, তখন ওখানে লোকজন যাওয়ার পরে তারা সুইচ করে অন্য দেশে চলে যেত, যে কারণে রোমানিয়ার সাথে আমাদের কিন্তু ওইভাবে আমরা সফল করতে পারিনি বাজারটা। তো এই যে লোকজন সুইচ করে, আপনি ইটালিও উন্নত একটি দেশ, যুক্তরাজ্য উন্নত একটি দেশ, এই যে সুইচ করেন, এই সুইচ করার প্রবণতা মানুষের মধ্যে কেন, এবং এর কারণে যে আসলে আমি লং টাইম ইটালিতে মোটামুটি বিজনেস করছি। আমি সুইচ করছি আমার ছেলে মেয়েদের জন্য। আমার মেয়ে ফুল ইউকেতে 5 ম্যাথে সেকেন্ড হয়েছে, ছেলেরে স্কুলে ম্যাথ বয় বলে, যেটা হয়তো আমাদের ইটালিতে এইভাবে সম্ভব না, আর এত ইজিলি গ্রহণ করে না। ইটালি পড়াশোনার ক্ষেত্রে আমি ইংল্যান্ডে গেছি, ইংল্যান্ডে লেখাপড়ার জন্য উত্তম, ইটালির তুলনায় অনেক বেটার ইংল্যান্ডের। আর আমরা এশিয়ান কান্ট্রি, ইংলিশ আমাদের দরকার। ইটালির থেকে ইংল্যান্ডে গেলে আমাদের জন্য খুব ইজি হয়, আর ইটালিতে থাকে টোটালি ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ। ইটালি ল্যাঙ্গুয়েজও ভালো, শিখতে পারলে পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজই ভালো, কিন্তু ইটালিতে ল্যাঙ্গুয়েজ শিখতে সময় লাগে। যারাই শিখছে ল্যাঙ্গুয়েজ ভালো করতে পারে, আমি ইটালিয়ান ভালো পারি, আমার ফুল ফ্যামিলি ইটালিয়ান পারে। আচ্ছা, এবং ইউকেরা সবাই সেটেল, ইউকেও পারে সবাই ভালো, এই জন্যই যায়। সুইচ করে যখন রোমানিয়ার থেকে ইটালি যায় কেন, এই রোমানিতে হয়তো যেই জবে যেই স্যালারি পায়, ইটালিতে তার ডবল পায় প্রায়। এই জন্য রোমানিতে লোকগুলো যা থাকে না, যেমন রোমানিতে 700 to 900 স্যালারি পায় জবে, এই সেমই ইটালিতে 1500 to 1800 পায়। এই জন্য এই সেম টাইম সেভ জব। তো ভাবলো যে রোমানিয়া যে ভাষা শিখুম কেন, তো ইটালিতে ইটালিয়ানই শিখি। আর ইটালিতে লং টাইম ধরে আমাদের বেশ কিছু ভাই ব্রাদার আছে, আর লং টাইম হয়েছে। তো এই রোমানিয়া নতুন কান্ট্রি, সময় লাগবে আস্তে আস্তে। অল্প লোক রোমানিয়া সুযোগ সুবিধা পায় না। ইটালিতে গেলেই একটা নতুন লোক তার বাসার সার্ভিস পায়, খাওয়ার সার্ভিস পায়, এশিয়ান ফুড পায়। কিন্তু যেটা রোমানিয়াতে গেলে আমি বাংলা খাবার পাই না, বাংলা ভাষা করতে পারতেছি না, কমেন্টের লোকজন সেখানে কম। এই জন্য আমি থাকতে পারতেছি না, কি করবো, তখন বাধ্য হয়ে ইটালিতে যাই। ইটালিতে গেলে তো দেখুন বাংলা পরিবেশ পায়। আচ্ছা, আপনি তো শুনলেন যে আসলে এক একজন এক এক কারণে সুইচ করে। তো আমরা যদি নতুন বাজার ধরতে চাই, ধরেন রোমানিয়ার কথাই আবার ফিরে আসলাম, যে রোমানিয়াতে যদি আমরা লোক পাঠানো অব্যাহত রাখতে চাই, তাহলে তাদের এই যাওয়াটা কিভাবে ঠেকানো যায়, বা কি ধরনের লোক আমরা পাঠাবো, এবং তারা যে সেখান থেকে সুইচ করে যাতে অন্য কোনো দেশে না যায়, এবং রোমানিয়ার সাথে যাতে আমাদের সম্পর্ক খারাপ না হয়ে যায়, আমরা যেন সেটা অব্যাহত রাখতে পারি জনশক্তি পাঠানো। এখন পুরো মেকানিজম কি যাওয়াটা ঠেকানোর কথা বলছেন তো শফিক ভাই? আপনাকে একটু সহজ করে, যেমন দক্ষিণ কোরিয়ায় কিন্তু যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যায়, এটা ঠেকানোর জন্য একটা জামানত রাখা, এবং সেই জামানতটা কিন্তু বাড়ানোর কথা বলছে। কিছুদিন আগেই আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছেন যে সেটা 10 লাখ করার, জামানতটা 10 লাখ করার চিন্তা ভাবনা করছে, যাতে তারা দক্ষিণ কোরিয়া যাওয়ার পর এক কোম্পানি থেকে হুট করে আরেক কোম্পানিতে না যায়। ওই পুরনো কথায় আমি একই কথা আবার হয়তো রিপিট করতে, উনি যেটা বললেন না ইটালি থেকে কেন গেলেন, ওনার পার্সোনাল চয়েসের কথা বললেন, যে সন্তানের লেখাপড়া ইংরেজি। তো এটা যেমন একটা দিক আছে, যেহেতু উনি দীর্ঘদিন ছিলেন, উনি সফল বলে এটা করতে পেরেছেন। সবার বিষয়টা তো এমন হয় না। আর যেটা বলছিলাম, যে লোকগুলো যায় হতদরিদ্র, নিঃস্ব হয়ে যায়, খুব ডেসপারেশন থেকে যায়। তো ডেসপারেশন থেকে গিয়ে, এবং যেটা বলছিলাম ওরিয়েন্টেশনের যে সমস্যা, সেটা পড়াশোনা বলুন, শিক্ষা দীক্ষা বলুন, সে ওই একটা সিস্টেমের মধ্যে নিজেকে রাখতে চায় না। বাংলাদেশে যেটা হয়, আজকে এ মাসে ওই কাজ, পরের মাসে বেটার পেলাম, আমি ছেড়ে দিলাম, আমার কোনো দায়িত্ব নাই। তো আপনি প্রবাসী কল্যাণ উপদেষ্টার রেফারেন্সে বললেন যে জামানত রাখা, সেটা স্ট্রিক্ট পলিসি, সেটা তো একটা আছে। এবং আমি যদি এটার সাথে একটু ঘুরিয়ে বলি, ধরেন পর্তুগালে কিন্তু খুব ইজিলি যাওয়া যায়, যেটা আমরা কম বেশি জানি, অনেকে যায়। এবং পর্তুগাল থেকে ধরেন উনি যেমন ইতালি থেকে ইংল্যান্ডে গেছেন, শোনা যায় পর্তুগাল থেকে ইংল্যান্ডের সংখ্যাটাই বেশি আমরা অন্তত শুনি। ইতালিও বৈধ হওয়ার পর মুভ করছেন, মানে ওখান থেকে, বা বৈধ হওয়া বা মাঝামাঝি পর্যায়ে আছেন, একটু কাজকর্ম দক্ষ হয়ে তারা চিন্তা করছেন এখন তাদের পক্ষে ইতালি বা যুক্তরাজ্যে ঢুকে যাওয়া সম্ভব এবং সেখানে সার্ভাইভ করা সম্ভব। কাজে আপনি রোমানিয়ার কথা বলছেন, রোমানিয়া না, যে কোনো জায়গাতে, রোমানিয়া হোক, বলকানে দেখুন, বলকানের জঙ্গলে, আমরা ক্রোয়েশিয়াতে, সার্বিয়াতে জঙ্গলের মধ্যে মানুষ মাসের পর মাস আটকা এক ধরনের ঘেরাওয়ার মধ্যে আছে, রেড ক্রস বা আইওমের। এরা এতই ডেসপারেট, তারা যাবেই সেটা, এটা সাগর পথ না, পাহাড় জঙ্গল এই পথ দিয়ে গেছে, এবং লম্বা একটা বিপদসংকুল জার্নি। সে ঢাকা থেকে কখনো দিল্লি যাচ্ছে, কখনো কাঠমান্ডু যাচ্ছে, কাঠমান্ডু থেকে দুবাই যাচ্ছে, দুবাই হয়ে নানান ডেস্টিনেশন হয়ে
বলকানের দেশগুলোতে যাচ্ছে। কাজে আপনি যখন স্পেসিফিক রোমানিয়ার কথা বলেন, ধরেন আমরা রোমানিয়াকে একটা দৃষ্টান্ত হিসেবে ধরি, যে আমার এই কর্মী 200 কর্মী বা 500 কর্মী যাচ্ছে নির্দিষ্ট একটা ট্রেডে, নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে, আপনাকে ওই অ্যাসুরেন্স দিতে হবে যে লোকগুলোর একটা জামানত বলুন বা বন্ড টাইপের বলুন, যে লোকগুলা আগামী এতদিন পর্যন্ত কাজটা বদলাবে না। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। জাস্ট ছোট্ট করে আপনি যদি একটু একটা প্রশ্ন আপনার কাছে ছিল, সেটা হচ্ছে ইউরোপে প্রচুর লোক দরকার, এটা তো আমরা সবাই স্বীকার করি। ইউরোপের বাজার ধরতে বাংলাদেশি দূতাবাসগুলোর যা করণীয় ছিল তা কি ঠিক মতো তারা করছে? আপনি দূতাবাসগুলো করণীয়গুলো করছে কিনা সেখানে তো একটা ঘাটতি আছে। যেভাবে করা দরকার ছিল বা প্রয়োজন ছিল, সব দূতাবাস একই সাথে সমন্বিতভাবে কাজগুলো করছে কিনা এটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে। দূতাবাস যেমন করছে কিনা সংশয় আছে, ঠিক তেমনিভাবে ঢাকা থেকে অর্থাৎ সরকারের দিক থেকে তাদেরকে, আপনি যেমন কর্মীর উপর দায়িত্ব চাপাতে চান, বন্ডের কথা বলছেন, তাহলে সেভাবে সরকারি কর্মকর্তা বা মিশন বলুন, দূতাবাস বলুন, তাহলে তাদেরকে তো সেভাবে একটা জবাবদিহি বা টার্গেট ঠিক করে দেওয়া দরকার যে তুমি এই বছর তোমার মিশনের মাধ্যমে এই কাজটা করো। সেই কাজের মধ্যে এক ধরনের সমন্বয়তা আছে বলে আমি মনে করি। জি, আমরা একদম শেষ 30 সেকেন্ডে আপনি বলবেন কাজী শফিকুল ইসলাম, যে 5ই আগস্টের আগে দেশে আসার পরে যেরকম দেখেছেন, তারপরে যে আসছেন এখন কোনো পার্থক্য দেখতে পান কিনা, অর্থাৎ এয়ারপোর্টে প্রবাসীদের সাথে যে ব্যবহারের ক্ষেত্রে? না, আগের তুলনায় বেটার লাইফ লিড, খুব ফ্রিডম ফিল করি। যেমন আমরা বাইরে যেরকম ফ্রিডম লাগে, বাংলাদেশে এরকম ফ্রিডম লাগে, বাট ছোটোখাটো অকারেন্স আছে দেশে একটু বেশি এখন আগের তুলনায়। বাট দেশ ইন অ্যাভারেজে বেটার। একজন সবজিওয়ালা দেশ চুরি করে দেশ নষ্ট করতে না, বাট একজন হাই লেভেলের লোক যে যেভাবে দেশের টাকা আমরা বিদেশ পাঠায় দেশের যেভাবে বাইরে নিয়ে গেল, এগুলো তো অসম্ভব কথা। যাচ্ছে সব জায়গায় সব ব্যাংক ফাঁকা আমাদের। জি, ধন্যবাদ শফিকুল ইসলাম এবং রাহিদ, আপনাদের দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ সঙ্গে ছিলেন আপনারা। আমাদের দুজন আলোচকের কাছ থেকে আমরা যেটি জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে ইউরোপের বাজারে প্রচুর লোকের দরকার, তবে প্রপার ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এবং সেখানে গেলে টিকে থাকা সম্ভব হবে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।